আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনার জন্য নিয়ে এসেছিল মিড রেঞ্জ বাজেটে স্যামসাং এর নতুন আরেকটি চমক, স্যামসাং গ্যালাক্সি A33। ক্যামেরা সেন্ট্রিক এই ফোনটি বেশ কিছুদিন ধরে আমার কাছে রয়েছে। আমরা অনেক ছবি তুলেছি, ইভেন গেমস খেলেও দেখেছি। ওভারঅল আমাদের কাছে পারফরমেন্স ভালো খারাপ অনেক কিছুই লেগেছে। সো সেই ভালো দিক, খারাপ দিক এবং অনেক কিছু সব কিছু মিলিয়ে আজকে আর থাকবে এই মোবাইলটির সম্পূর্ণ বিস্তারিত রিভিউ এবং সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকবে আমি ফারাবি। আপনারা দেখছেন প্রযুক্তি। চলুন তাহলে শুরু করি। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, টাইপ সি ইউএসবি চার্জিং কেবল, এবং স্যামসাং গ্যালাক্সি A33 5G মোবাইলটি। ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে পলিকার্বনেটের তৈরি মোবাইলটি দেখতে হুবহু স্যামসাং গ্যালাক্সি A53 মতোই, তবে রিয়ার প্যানেলে খুব সুন্দর একটা ম্যাট টেক্সচারের ফিনিশিং দেওয়া রয়েছে, তাই খুব একটা হাতের ছাপ পড়ছিল না এই মোবাইলটির রিয়ার প্যানেলে। মোবাইলটির ডিসপ্লেতে রয়েছিল কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন, সেই সাথে মোবাইলটির রিয়ার প্যানেলে রয়েছে 48 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ। আমার হাতে থাকা এই মোবাইলটির কালার ভেরিয়েন্টের নাম হলো অসম পিচ। এই মোবাইলটির কিন্তু আরো 3টি কালার ভেরিয়েন্ট রয়েছে। মোবাইলটির ইন হ্যান্ড ফিলের কথা বলতে গেলে 6.4 ইঞ্চের ডিসপ্লে সহ মোবাইলটির থিকনেস হলো 8.1 মিলিমিটার এবং ওয়েট হলো 186 গ্রাম। ওভারঅল কম্প্যাক্ট সাইজের এই মোবাইলটি সিঙ্গেল হ্যান্ডে বেশ কমফোর্টেবল ভাবে ইউজ করা যায়। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে মোবাইলটির রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন। মোবাইলটির লেফট সাইডে কিছু নেই। মোবাইলটির উপর অংশে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং সিম কার্ড ট্রে, যার একটি স্লটে ডেডিকেটেড সিম কার্ড ইউজ করা যায়, বাট আরেকটি স্লটে সিম কার্ড অথবা মেমোরি কার্ড ইউজ করার অপশন রয়েছে। মোবাইলটির নিচের অংশে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক, টাইপ সি ইউএসবি চার্জিং পোর্ট। মোবাইলের ডিসপ্লেতে থাকা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি বেশ ফাস্ট এবং স্মুথ ভাবে কাজ করে এবং সেই সাথে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পজিশনও আমার কাছে ঠিকঠাকই লেগেছে। সেই সাথে মোবাইলে থাকা ফেস আনলক সিস্টেমটা যথেষ্ট ফাস্ট এবং স্মুথ ভাবেই কাজ করছিল। মোবাইলটির বটম ফেসে রয়েছিল ডলবি অ্যাটমস সম্বলিত স্টেরিও স্পিকার। ওভারঅল এই মোবাইলটির স্পিকার পারফরমেন্স আমার কাছে যথেষ্ট ডিসেন্ট মনে হয়েছে। সাউন্ডের লাউডনেস আমাদের কাছে পারফেক্ট মনে হচ্ছে, সেই সাথে ক্রিসমিনেস বলেন, সাউন্ডের বেস বলেন, যথেষ্ট ব্যালেন্স ছিল এই মোবাইলটিতে। ওভারঅল আসলে সত্যি কথা বলতে এই মোবাইলটার স্পিকার পারফরমেন্স অ্যাজ এ সিঙ্গেল স্পিকার হওয়া সত্ত্বেও আমার কাছে বেশ ভালোই লেগেছে। অপারেটিং সিস্টেম হিসেবে মোবাইলটিতে রয়েছে অ্যান্ড্রয়েড 12 ভার্সন। ইউআই হিসেবে মোবাইলটিতে রয়েছে One UI 4.1। সেই সাথে মোবাইলটিতে ভার্চুয়াল র্যাম রয়েছে আপ টু 8 GB পর্যন্ত। এই মোবাইলটিতে রয়েছিল 6.4 ইঞ্চি সাইজের সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে এবং তার পাশাপাশি মোবাইলটিতে আরও রয়েছে 90 Hz রিফ্রেশ রেট। ডিসপ্লের রেজুলেশন হলো 2400x1080 পিক্সেল। ডিসপ্লে পিক্সেল ডেন্সিটি হলো 405 ppi। ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে রয়েছে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। আউটডোর সানলাইট কন্ডিশনে বেশ কমফোর্টেবল ভাবে এই ফোনটি ইউজ করা যায়, কোনো প্রকার লো ব্রাইটনেস জনিত সমস্যা ফেস করিনি অ্যান্ড অনেক আলোতেও মোটামুটি আমরা কমফোর্টেবল ভাবে এই ফোনটি ইউজ করতে পেরেছি। ডিসপ্লে টু বডি রেশিওর কথা বলতে গেলে ডিসপ্লে ভেজেল এরিয়াগুলো আমার কাছে ঠিকঠাক লাগলেও চিন এরিয়াটা প্রাইস বিবেচনায় আমার কাছে একটু মোটাই মনে হয়েছে। ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে রয়েছে ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরা। মাল্টিটাস্কিং পারফরমেন্স ওভারঅল বেশ স্মুথ ছিল। সুপার অ্যামোলেড প্যানেল এবং 90 Hz রিফ্রেশ রেট সহ র্যাম হ্যান্ডেলিং একদম ব্যালেন্স পেয়েছি, তাই ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপ রান করে খুব ইজিলি সোয়াপ করে ইউজ করতে পেরেছি। মোবাইলটিতে রয়েছে ওয়াইড ভাইন L1 সাপোর্ট। এই মোবাইলটিতে রয়েছিল এক্সাইনোসের 1280 প্রসেসর। এটি একটি অক্টাকোর প্রসেসর যার ট্রানজিস্টর সাইজ হলো 5 ন্যানোমিটার। মোবাইলটিতে জিপিইউ হিসেবে রয়েছে মালি G68। বাংলাদেশ মার্কেটে এই মোবাইলটি একটি ভেরিয়েন্ট এসেছে, সেটি হলো 8GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্টের, যার র্যামের টাইপ LPDDR4X এবং স্টোরেজ টাইপ হলো UFS 2.1 এবং বাংলাদেশ মার্কেটে এই মোবাইলের অফিসিয়াল প্রাইস হলো 37,599 টাকা, অর্থাৎ 37,600 টাকা। এই মোবাইলটির স্টোরেজ স্পিড চেক করতে যে রিড স্পিড পেয়েছি আমরা 470 MB/s, রাইট স্পিড পেয়েছি 135 MB/s, আন্তঃ স্কোর পেয়েছি আমরা 4,27,572, বেঞ্চমার্ক স্কোর পেয়েছি আমরা সিঙ্গেল করে 734, মাল্টি করে 1897। মোবাইলটিতে ফ্রি ফায়ার গেমসটি খেলার সময় আমরা হাইয়েস্ট আলট্রা গ্রাফিক্সে হাই রেজুলেশনে খেলতে পেরেছি, বেশ স্মুথ ভাবে খেলতে পেরেছি। এই মোবাইলটিতে ফ্রি ফায়ার গেমস খেলার সময় অবশ্য আমরা শ্যাডো অন অফ করার অপশনটি পাইনি, তবে ফ্রি ফায়ার গেমের পারফরমেন্স আমার কাছে বেশ স্মুথ লেগেছে। খুব বেশি একটা ল্যাকিং অথবা ফ্রেম ড্রপের দেখা পাইনি, সেই সাথে ফ্রি ফায়ার গেমস খেলার সময় ফোনটা খুব একটা হিটও হয়নি। অপরদিকে কল অফ ডিউটি গেমসটা আমরা হাইস্ট মিডিয়াম গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে খেলতে পেরেছি এবং যথেষ্ট ভালো পারফরমেন্স পেয়েছি। লং টাইম পাবজি গেমস খেলার সময় আমরা কোনো প্রকার ল্যাগিং এর দেখা পাইনি। সত্যি কথা বলতে গেলে এই প্রসেসরের হিসাবে চিন্তা করলে কল অফ ডিউটি অবশ্যই একটা ভালো গেম। যারা কল অফ ডিউটি পছন্দ করে থাকেন তাদের কাছে এই ফোনে কল অফ ডিউটি খেলে বেশ ভালো লাগবে। অপরদিকে পাবজি গেমসটি খেলার সময় আমরা হাইস্ট এইচডি গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে খেলতে পেরেছি। গেম লং টাইম প্লে করতে গেলে হালকা পাতলা ফোন হিট হয়, তবে খুব বেশি না।
সেই সাথে ফোনের ভিতরে আমরা গেমস খেলার সময় কিছুটা ল্যাগিং এবং ফ্রেম ড্রপের দেখা পেয়েছি, বাট এটা অল দ্য টাইম না। মোটামুটি লং টাইম প্লে করলে আবার ল্যাগিং এবং ফ্রেম ড্রপের পরিমাণ খুব একটা আমরা দেখা পাইনি। সেই সাথে মোবাইলটি দিয়ে আমরা অ্যাশফানাইন গেমসটি খেলেছি, শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় আমরা 1 থেকে 1.5 ঘন্টার মতো এই মোবাইলটি দিয়ে টানা অ্যাশফানাইন গেমসটি খেলেছি। কোনো প্রকার ল্যাগিং এবং ফ্রেম ড্রপের দেখা পাইনি এই মোবাইলটিতে অ্যাশফানাইন গেমসটি খেলে। ওভারঅল বেশ ভালোই লেগেছে। এই মোবাইলটা হিটিংয়ের কথা বলতে গেলে আসলে খুব একটা হিটিং হয় না। 5 ন্যানোমিটার বেস প্রসেসর হওয়ার কারণে আমরা বেশ সুন্দরভাবে এই ফোনটা লং টাইম গেমিং করেও মজা পেয়েছি। সেই সাথে আউটডোরের ছবি তোলার সময় কিছুটা আমরা হিটিংয়ের দেখা পেয়েছি, সেটা অবশ্য খুবই স্বাভাবিক, কারণ আউটডোর বলতে এখন অনেক গরমকাল, সো গরমে একটু ফোন হিট হয়, বাট কিছুক্ষণ সময় দিলে আবার আস্তে আস্তে ফোনটা ঠান্ডা হয়ে যায়। তবে লং টাইম ভিডিও ওয়াচ করলে স্পেশালি মোবাইল ডাটা দিয়ে ফোনটা কিছুটা হিট হয়, যেটা অবশ্যই খুবই স্বাভাবিক, সবগুলো ফোন ওইভাবে হিট হয়ে থাকে, বাট সেটাও কিছুক্ষণ সময় দিলে আবার আগের মতো ঠান্ডা হয়ে যায়। এই মোবাইলটা রেয়ার প্যানেলে রয়েছিল কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটা হলো 48 মেগাপিক্সেলের 1.8 অ্যাপারচারের OIS ক্যামেরা, দেন আরেকটি হলো 8 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের আলট্রা ওয়াইড ক্যামেরা, দেন আরেকটি হলো 5 মেগাপিক্সেলের 2.4 অ্যাপারচারের ম্যাক্রো সেন্সর ক্যামেরা, এবং সর্বশেষ ক্যামেরাটি হলো 2 মেগাপিক্সেলের 2.4 অ্যাপারচারের ডেপথ সেন্সর ক্যামেরা। মোবাইলের মেইন ক্যামেরাতে ছবি তোলার সময় অবজেক্ট খুব ইজিলি ফোকাস করা যাচ্ছিল, ডাইনামিক রেঞ্জ মোটামুটি ভালোভাবেই কাজ করে, তবে এজ ডিটেকশনে প্রবলেম হচ্ছিল। ছবির কালার টোনের পাশাপাশি কালার ডিটেলসও বেশ ভালোভাবে ধরে রাখতে পারছিল। সামটাইমস ওভার এক্সপোজড করে ফেলছিল কালারগুলো, তার মধ্যে রেড কালারটা একটু বেশি বুস্ট করছিল যদিও। সেই সাথে ডেপথ এবং ম্যাক্রো সেন্সর ক্যামেরা দিয়ে অনেক ভালো ছবি ক্যাপচার করা যাচ্ছিল, কালার ডিটেলস বেশ ভালোভাবে ধরে রাখতে পারছিল। ওভারঅল এই মোবাইলটির ম্যাক্রো সেন্সর ক্যামেরা এবং ডেপথ সেন্সর ক্যামেরার পারফরমেন্স আমার কাছে বেশ ভালো লেগেছে। মোবাইলটিতে হাইস্ট 4K 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করা যায়, বা 1080p 60 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করে আমাদের কাছে বেশি ভালো লেগেছে। মোবাইলটিতে OIS থাকার কারণে ভিডিও শুট করার সময় আমার খুব একটা শেকি ফিল পাইনি, বেশ ডিসেন্ট একটা পারফরমেন্স পেয়েছি। যারা মেইনলি ব্লগিং করে থাকেন তাদের কাছে এই মোবাইলের ক্যামেরা পারফরমেন্স ভালোই লাগবে। সেই সাথে মোবাইলটিতে রয়েছে স্লো মোশনে ভিডিও শুট করার পাশাপাশি হাইপার ল্যাপস, প্যানোরামা এবং নাইট মোডে ভিডিও শুট করার অপশন। এই মোবাইলটার ফ্রন্ট ফেসে রয়েছিল 13 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরাতে ছবি তুলে অনেকই ভালো লেগেছে। 13 মেগাপিক্সেলের ক্যামেরা হলো ছবির ডিটেলস এবং কালার টোন সুন্দরভাবে ধরে রাখতে পারছিল, ডাইনামিক রেঞ্জও ঠিকঠাকভাবে কাজ করছিল। ইভেন লো লাইট কন্ডিশনে আমরা বেশ ভালো ছবি তুলতে পেরেছি এই মোবাইলটির সেলফি ক্যামেরা থেকে। মোবাইলটিতে নেই ক্যামেরা টু API সাপোর্ট, সো আপনি চাইলে ইন ফিউচারে জি ক্যামেরার মতো ম্যানুয়াল ক্যামেরা ইউজ করতে পারবেন না। স্যামসাং গ্যালাক্সি A33 এই মোবাইলটিতে রয়েছে 5000 mAh ব্যাটারি, সাথে নেই কোনো চার্জার, তবে হাইস্ট 25 ওয়াট পর্যন্ত চার্জিং সাপোর্ট করে এই ফোনটি। যেহেতু ফোনটির সাথে কোনো চার্জার দেওয়া নেই, আমরা আমাদের নর্মাল চার্জার দিয়ে চার্জ করেছি, বাট আমাদের কাছে 25 ওয়াটের এক্সাক্ট চার্জার নেই, তো চার্জ হতে আমাদের 18 ওয়াটের চার্জার দিয়ে প্রায় 2 থেকে 2.5 ঘন্টার মতো সময় লেগেছে। তবে ফোনটা একবার চার্জ করার পর প্রায় 1 দিনের থেকেও বেশি, মানে 1.5 দিনের মতো চার্জ ব্যাকআপ পেয়েছি এই মোবাইলটি থেকে। তার পাশাপাশি এই মোবাইলটি দিয়ে আমরা হেভি গেমিং মাল্টিমিডিয়া কনজাম্পশন করে স্ক্রিন অন টাইম অর্থাৎ SOT বা চার্জ ব্যাকআপ পেয়েছি 5 ঘন্টার মতো। এই মোবাইলটিতে রয়েছিল 5G সাপোর্ট, তার পাশাপাশি ওয়াইফাই 2.4 GHz এবং 5 GHz দুটোই সাপোর্ট করে। এবার চলুন আমরা জেনে নিই এই মোবাইলটার কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে এবং তার পাশাপাশি এই মোবাইলটার কি বেস্ট সাইড অর্থাৎ ভালো দিক রয়েছে। প্রথমে চলুন আমরা জেনে নিই এই মোবাইলের কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে। এই মোবাইলটার নাম্বার 1 ল্যাকিংস হলো এই ফোনটার আউটলুক। এটা আমি আসলে এর আগেও স্যামসাং এর অনেক ফোনে বলেছি, সেটা হলো একটা 20-22 হাজার টাকা দামের ফোন, আর এটা কিন্তু প্রায় 35-40 হাজার টাকা রেঞ্জের ফোন। আপনি হাতে নিলে দূর থেকে কিন্তু বুঝবেন না। আপনি একটা দাম দিয়ে ফোন কিনে যদি আপনি প্রিমিয়াম ফিলই না পান, সেটা কিন্তু অনেক বড় একটা ডিসঅ্যাডভান্টেজ আমার বলতে হচ্ছে। সেই সাথে এই মোবাইলটাতে সহজেই স্ক্র্যাচ পয়েন্ট রিয়ার প্যানেলে, কারণ হলো এটাতে খুব সুন্দর একটা ম্যাট টেক্সচার রয়েছে, বাট স্টিল দেখতে কিন্তু অলমোস্ট আগে স্যামসাং এর থেকে কম দামি ফোনের মতো। আমি মনে করি আউটলুকের দিকে স্যামসাং এর কড়াকড়ি নজর দেওয়া উচিত। দেন যে বিষয়টা না বলেই নয়, প্রায় 36 হাজার টাকা দামের এই ফোনটাতে UFS 2.1 ক্যাটাগরি স্টোরেজ আমি মনে করি একদমই মনে করেন যে খুব কম হয়ে গেছে। এটাতে অ্যাটলিস্ট 3.1 ক্যাটাগরি স্টোরেজ ইউজ করা উচিত ছিল, কারণ 2.1 ক্যাটাগরি স্টোরেজ ইউজ করার কারণে এই মোবাইলটার রিড স্পিড, রাইট স্পিড আমরা যেটা পেয়েছি সেটা আমার কাছে এই ফোনের জন্য আপ টু দ্য মার্ক মনে হয়নি। দেন এরপরে যে বিষয়টা নিয়ে কথা বলবো, এটা আসলে খুব বড়সড় একটা ল্যাকিং, সেটা হলো এই ফোনটার সাথে কোনো চার্জার দেওয়া হয়নি। অ্যাটলিস্ট চার্জার দেওয়া উচিত ছিল। হেডফোনের পোর্ট না দিলেও হয় এখনকার যুগে, যেহেতু কনভার্টার দিয়ে খুব ইজিলি ইউজ করা যায়, বাট চার্জারটা খুব বেশি প্রয়োজন ছিল। এই ফোনটা এখনও এরকম কোনো পজিশনে যায়নি যে আপনি একেবারে বক্সের চার্জার দিবেন। আই থিঙ্ক এই ফোনগুলো ডিজার্ভ করে চার্জার সহ আসা। দেন এই ফোনের ডিসপ্লেতে যেই ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরা রয়েছে, এটা অবশ্যই প্রাইস বিবেচনায় বিশাল বড় একটা ল্যাকিংস। যদিও আমার কাছে অনেক বেশি খারাপ লাগে না, বিকজ ওয়াটার ড্রপটা একটু ছোট, বাট স্টিল এখানে একটা পাঞ্চল দিলেই তো হতো, তাই না? এটা তো আর এমন কোনো মেজর বিষয় না। দেন আরেকটা বিষয় বলবো, যেটা আমার কাছে সব থেকে বড় ল্যাকিংস মনে হচ্ছে, সেটা হলো এই ফোনটার প্রাইস। এই ফোনটার ওভারঅল সব কিছু বিবেচনায় ফোনটার প্রাইস হওয়া উচিত ছিল 28 থেকে 30 হাজার টাকার মধ্যে। মানে ফোনটার প্রাইস একদম স্ট্রেট ফরওয়ার্ড, প্রায় 8 থেকে 9 হাজার টাকার মতো বেশি অফিসিয়ালি যদি আপনি থিঙ্ক করেন। সো প্রাইসের ব্যাপারে স্যামসাং কেন জানি অনেক বেশি
কনসার্নই না, একেবারেই কনসার্ন না যেটা বলা যায় আর কি, একটু কনসার্ন হইতে হবে। মানে এত প্রাইসে ফোনগুলো না এনে যদি মোটামুটি একটা স্ট্যান্ডার্ড প্রাইসে মার্কেটে ফোন আনা যায় তাহলে কিন্তু এই ফোনগুলো মার্কেটে অনেক চলাচল। তো দেন সর্বশেষ ল্যাকিং ছিল এই ফোনটাতে, যখন আমরা আউটডোরের ছবি তুলেছি বা ভিডিও করেছি তখন এই ফোনটা সামটাইমস হ্যাং করে, যেটা অবশ্য স্যামসাংয়ের রিসেন্ট ফোনগুলোতে আমি খুব একটা পাইনি, বাট এই ফোনটাতে কিছুটা হ্যাং ইস্যু রয়েছে। আমরা প্রায় 2-3বারের মতো হ্যাং প্রবলেম পেয়েছি গত এক সপ্তাহের মধ্যে। সো আমি ফিল করি যে স্যামসাংয়ের আরেকটু নজর দিতে হবে অপটিমাইজেশনের দিকে, কারণ অপটিমাইজেশন ইস্যুস থাকলে এই প্রবলেমগুলো হয়। সম্ভবত আমার যেটা মনে হয় স্টোরেজের কারণে এই প্রবলেমটা হচ্ছে, বাট আমি কনফার্ম না, কারণ হার্ডওয়্যার রিলেটেড জিনিসটা আসলে আমরা বুঝতে পারবো না। বাট যতদূর আমার মনে হচ্ছে ভিতরে কোনো একটা প্রবলেম রয়েছে, দ্যাটস ওয়াই ফোনটা হালকা হিট হলে সামটাইমস হ্যাং করে, স্পেশালি ছবি তোলার সময় আপনি যদি আউটডোরে ইউজ করেন তখন হয়তো আপনিও ফেস করতে পারেন এই মোবাইলটি থেকে হ্যাং করার মতো সমস্যা। এবার চলুন আমরা জেনে নিই মোবাইলটির কি কি বেস্ট সাইড রয়েছে। তার মধ্যে নাম্বার 1 হলো এই ফোনটার ডিসপ্লে, 90 হার্জ রিফ্রেশ রেট, সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে। সো ওভারঅল কিন্তু বেশ স্মুথ একটা ফিল পাওয়া যায়, আর ডিসপ্লে প্যানেলটাও যথেষ্ট ভালো। আর স্যামসাংয়ের নিজস্ব প্যানেল সো অবশ্যই অনেক ভালো হবে। সেই সাথে যে বিষয়টা না বলতে নয়, মাল্টিমিডিয়া কনজাম্পশন বলেন, অনলাইনে ক্লাস বলেন, সব কিছুর জন্য আপনার ভালো লাগবে। ইভেন এই ফোনটা চার্জ ব্যাকআপও কিন্তু যথেষ্ট ভালো। আপনি যদি মোবাইল ডাটা দিয়ে ইন্টারনেট ইউজ করেন সেক্ষেত্রে চার্জটা অনেক দ্রুত চলে যায়, বাট আপনি যদি 60 হার্জ এই ফোনটা ইউজ করেন, দেন আপনি ওয়াইফাই দিয়ে যদি ইন্টারনেটের মাধ্যমে মাল্টিমিডিয়া বা ভিডিও লং টাইম দেখে থাকেন তাহলে বেশ বড় সড়ো টাইপের লং টাইমের চার্জ ব্যাকআপ পাবেন এই ফোনটি থেকে। এই ফোনটির ক্যামেরার কথা বলতে গেলে একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে দিই, স্যামসাং গ্যালাক্সি A52 ক্যামেরা পারফরমেন্স স্টিল এই ফোনের ক্যামেরা থেকে অনেকই ভালো। বাট এই ফোনের ক্যামেরা অনেক বেশি খারাপ না, স্টিল ভালো, বাট A52 মতো না। যাই হোক, এই ফোনটার মেইন ক্যামেরাদের ছবি তুলে আমাদের কাছে ভালোই লেগেছে। ফোকাসিং খুব ইজিলি করতে পারছিল, কালার টোন, কালার ডিটেলস খুব নাইসলি ধরে রাখতে পারছিল। সামটাইমস ছবি ওভার স্যাচুরেট করছিল, বাট দ্যাট ইজ ওকে। ইভেন কিছু ক্ষেত্রে আমরা দেখেছি কিছু ছবি ওয়াশড আউটও করে ফেলতেছিল, বাট সেটা হতে পারে আউটডোরে অনেক লাইট কন্ডিশনে আমরা ছবি তুলেছি দেখে ওই প্রবলেমগুলো ফেস করেছি, বাট নর্মালি ওই ধরনের প্রবলেম নাই। ইনডোরে শ্যুট করে আপনাদের কাছে অনেকই ভালো লাগবে। তার পাশাপাশি মোবাইলটার আলট্রা ওয়াইড ক্যামেরা ছাড়াও ডেপথ সেন্সর ক্যামেরা এবং ম্যাক্রো সেন্সর ক্যামেরা দিয়ে ছবি তুলে আমাদের কাছে অনেক ভালো লেগেছে। ইভেন 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর ক্যামেরার পারফরমেন্স আমার কাছে অলমোস্ট 5 মেগাপিক্সেলের কাছাকাছি পারফরমেন্সই মনে হয়েছে। সো ওভারঅল ক্যামেরা পারফরমেন্স আমি বলবো যথেষ্টই ভালো। দেন কথা বলবো এই মোবাইলটার গেমিং নিয়ে। গেমিংয়ের কথা বলতে গেলে এই ফোনটাতে যে প্রসেসরটা ইউজ করেছে এটা এক্স্যাক্টলি অনেক হেভি গেমিং প্রসেসর না, মানে আমি যদি এই প্রাইস বিবেচনা ফোন হিসেবে থিঙ্ক করি, বাট আমরা গেমিং করে পারফরমেন্স ভালোই পেয়েছি। ইভেন পাবজি বা ফ্রি ফায়ারের মতো গেমসগুলো লং টাইম খেলে কিন্তু আমরা ফোনটা থেকে হিটিং পাইনি, যথেষ্ট স্টেবল পারফরমেন্স পেয়েছি। সো ওভারঅল গেমিংয়ের জন্য আমি ফোনটাকে ভালোই বলবো। দেন সর্বশেষ যে কথাটা না বলেই নয় সেটা হলো এই ফোনটাতে অ্যান্ড্রয়েড 12 ভার্সনের পাশাপাশি 8GB ভার্চুয়াল র্যাম রয়েছে, এবং সেই সাথে এটাতে যে ইউআইটা রয়েছে One UI 4.1 সেটার পারফরমেন্স নিয়ে আসলে নতুন করে কিছু বলার নেই, একদম সলিড এবং স্মুথ। আপনি ইউআই থেকে একদম বাটার স্মুথ একটা ফিল পাবেন। কোনো প্রকার ব্লটার বা অপটিমাইজেশন রিলেটেড ইস্যুস আমরা ইউআই থেকে পাইনি। এটা ট্রু যে সামটাইমস ফোনটা হ্যাং করে যদি আপনি আউটডোর কন্ডিশনের ছবি বা ভিডিও করেন, কারণ ফোনটা তখন অনেক হিট হয়ে যায়। বাট নর্মালি আমরা এছাড়া কোনো প্রবলেমই আমরা এই ফোনটা থেকে অ্যাটলিস্ট অপটিমাইজেশন রিলেটেড ইস্যুস ফেস করিনি। সো ওভারঅল আমাদের কাছে অপটিমাইজেশন বলতে এই ফোনটার ইউআই পারফরমেন্স যথেষ্ট ভালো লেগেছে। সো এই হলো আমাদের স্যামসাং গ্যালাক্সি A33 এই মোবাইলটির সম্পূর্ণ বিস্তারিত রিভিউ। আপনাদের কাছে এই ফোনটি কেমন লেগেছে এবং এই ফোনের কোন জিনিস আপনাদের কাছে ভালো লেগেছে এবং কোন জিনিসটা আপনাদের কাছে ভালো লাগেনি সেটা কিন্তু অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে ফিউচারে।